Assalamu alaikum. Today I will make you realize what is subject and what is verb. আজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্টটা কি আর হোয়াট ইজ ভার্ব, ভার্বটা কি। আমরা যে কোনো বাক্য যখন ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করি ওই সময় অবশ্যই আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম একটা গঠন অনুসারে আমাদের বাক্য গঠন করতে হয়। তো আমাদের কোনো একটা সেন্টেন্স তৈরি করার জন্য প্রথমত আমাদের দরকার হয় সাবজেক্ট, দেন ভার্ব, দেন আমরা অবজেক্টটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারলে ইংরেজিতে আমাদের কোনো একটা বাক্য যখন আমরা তৈরি করি ওই সময় আমরা সর্বপ্রথম ব্যবহার করি সাবজেক্ট, তারপরে ব্যবহার করি ভার্ব, পরে আমরা বাকি অংশ অবজেক্ট বাকি অংশ ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের দরকার পড়ে সাবজেক্ট। নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলা তৈরি করতে বললে আমাদের প্রথমে দরকার পড়ে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে আমাদের দরকার পড়ে অবজেক্ট। তো আমরা আগে দেখি অ্যাকচুয়ালি সাবজেক্টটা কি। সাবজেক্টটা কি এটা আমরা আগে বুঝি। সাবজেক্টটা কি? তো আমরা সাবজেক্টটা বলতে বুঝি যে কোনো একটা বাক্যে যে ব্যক্তি কাজটা করে, অর্থাৎ কর্তা যে ব্যক্তি কাজটা করে অথবা যেই বিষয়টায় বাক্যের কাজটা সম্পাদন করে সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি দু একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। যেমন যদি বলি রানা ফুটবল খেলে, এই বাক্যে কাজটা করে রানা। এই বাক্যে এই বাক্যে কর্তাটা হচ্ছে রানা, কারণ রানা কাজটা করে, রানা হচ্ছে সাবজেক্ট। তারপরে যদি এরকমভাবে আমরা অনেক বাক্য পেতে পারি, যেমন এই বাক্যে রানা কাজটা করে, রানা ফুটবল খেলে, খেলাটা হচ্ছে কাজ। এই রানা ফুটবল খেলে এই বাক্যে কাজটা করে রানা, তো রানা হচ্ছে সাবজেক্ট। একইভাবে আমরা অনেক বাক্যের উদাহরণ পেতে পারি। যেমন মা খাদ্য রান্না করেন, কাজটা করেন মা হচ্ছে সাবজেক্ট। বাবা মাঠে কাজ করেন, বাবা কাজটা করেন, বাবা হচ্ছে সাবজেক্ট। একইভাবে আমরা ইংরেজি শিখি, আমরা হচ্ছে সাবজেক্ট নিজে, কারণ আমরা ইংরেজি শিখি, আমরা কাজটা করি। তো শিক্ষক ইংরেজি পড়ান, শিক্ষক এই জায়গায় কাজটা করে, শিক্ষক হচ্ছে সাবজেক্ট। পাখিটি আকাশে উড়ে, তো পাখি এই জায়গায় কাজটা করে, পাখিটি হচ্ছে সাবজেক্ট। এরকমভাবে নিউজ পেপার আমাদের সাধারণ জ্ঞান অর্জন করতে সাহায্য করে, তো নিউজ পেপার এই জায়গায় কাজটা করে, নিউজ পেপার হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত আমাদের দরকার অ্যাসার্টিভ যে কোনো বাক্য তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট দরকার। আর সাবজেক্টটা আমরা নর্মালি দেখব কোনো একটা বাক্যে যে ব্যক্তি কাজটা করে, যে জিনিসটায় কাজটা করে, যে বিষয়টায় বাক্যের কাজটা সম্পাদন করে সেটাই হচ্ছে সাবজেক্ট, যাকে আমরা কর্তা বলে থাকি। তো আমাদের এই সেন্টেন্সে রানা ফুটবল খেলে, রানা হচ্ছে সাবজেক্ট। এরকমভাবে আমরা অনেক সাবজেক্ট পেতে পারি। তারপরে আমরা চলে যাই ভার্ব। অ্যাকচুয়ালি ভার্বটা কি? ভার্ব হচ্ছে কোনো একটা ক্রিয়া, অর্থাৎ কোনো একটা কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা, সেটাই ভার্ব। বাংলা বাক্যের নর্মালি একেবারে লাস্টে যে ওয়ার্ডটা থাকে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, বাংলা বাক্যের লাস্টে নর্মালি থাকে, ওই ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। যেমন এই সেন্টেন্সে একটা উদাহরণ দিয়েছিলাম, রানা ফুটবল খেলা। এই বাক্যে রানা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে সবার শেষে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। এই যে খেলাটা হচ্ছে ভার্ব, কারণ আমরা জানি খেলা একটা কাজ করা, এই খেলাটা হচ্ছে ভার্ব। আমরা ভার্বটা পাইতেছি সবার শেষে। অর্থাৎ কোনো একটা বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করব তখন আমরা নর্মালি সাবজেক্টটা পাই বাক্যের শুরুতে আর ভার্বটা পাই একেবারে বাক্যের লাস্টে। যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কোনো কাজ সম্পাদন হওয়া বোঝায়, ওই ওয়ার্ডটাই হচ্ছে নর্মালি আমরা ভার্ব অর্থে ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে, আমি যদি আরও কতিপয় কিছু উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। তো এই ব্যাপারে আমি বলবো, আমরা মোবাইল ফোন ব্যবহার করি, তো এই জায়গায় ব্যবহার করাটা হচ্ছে ভার্ব, কারণ বাংলা বাক্যের শেষে উচ্চারণ করছে ব্যবহার করা, তো ব্যবহার করা একটা কাজ করা, এটা হচ্ছে ভার্ব। বাবা মাঠে কাজ করেন, তো কাজ করা উচ্চারণ করছে বাংলা বাক্যের লাস্টে, কাজ করাটা হচ্ছে একটা কাজ মানে ক্রিয়া, এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক একইভাবে মা পত্রিকা পড়েন, এই জায়গায় পড়েন লাস্টে উচ্চারণ হচ্ছে পড়াটা হচ্ছে ভার্ব। পাখিটি আকাশে উড়ে, উড়াটা ভার্ব। ঠিক একইভাবে
মেয়েটি ইংরেজি বলতে পারে, যে বলতে পারা, বলাটা হচ্ছে ভার্ব। আমরা নিয়মিত নামাজ পড়ি, পড়াটা হচ্ছে ভার্ব। একইভাবে তারা একটি পিকনিকের আয়োজন করে, আয়োজন করাটা হচ্ছে ভার্ব। লোকটি প্রতিদিন সকালে চা খায়, খাওয়াটা হচ্ছে, বা চা পান করে, যাই হোক, খাওয়া বা পান করা এই জায়গায় হচ্ছে ভার্ব। এভাবে আমরা ভার্বকে ইন্ডিকেশন করতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাংলা বাক্যে লাস্টে নর্মালি থাকে, সেটা হচ্ছে ভার্ব। আর বাংলা বাক্যের প্রথমে নর্মালি থাকে সাবজেক্ট, যে ব্যক্তি কাজটা বাক্যের কাজটা সম্পাদন করে সে হচ্ছে সাবজেক্ট। তো আমি আশা করি আপনারা সাবজেক্ট আর ভার্ব কি এটা বুঝতে পারছেন। তবে আমাদের ইংরেজি বাক্য আর বাংলা বাক্যে দুইটার মধ্যে বেশ তফাৎ আছে, একটা ডিফারেন্ট আছে। আমি বলবো এই ক্ষেত্রে ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর বাংলা বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। কারণ ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট ঠিক আছে, কিন্তু তারপরে ভার্ব থাকে না, থাকে অবজেক্ট, আর ভার্বটা থাকে সবার শেষে। অর্থাৎ বাংলা বাক্যের লাস্টে থাকে ভার্ব, প্রথমে থাকে সাবজেক্ট। ইংরেজি বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তার মানে আমাদের প্রথম সাবজেক্ট আমাদের ঠিক আছে, তারপরে আমাদের ভার্বটা হচ্ছে, বাংলা বাক্যের ভার্ব হচ্ছে সবার শেষে, আর অবজেক্টটা হচ্ছে আমাদের সাবজেক্টের পরে। অর্থাৎ আমরা এটা দ্বারা সহজে একটা জিনিস বুঝতে পারি, তা হচ্ছে সাবজেক্ট সিরিয়ালি ঠিক আছে, সাবজেক্টটা লেখার পরে আপনারা লাস্টের অবজেক্টটাকে, সাবজেক্টটা লেখার পরে বাংলা বাক্য থেকে যখন আপনারা ইংরেজি মানে বাক্য তৈরি করবেন, ওই সময় সাবজেক্টটা লিখবেন, লেখার পরে লাস্টের ভার্বটাকে আগে নিয়ে আসবেন, মাঝের অবজেক্টটাকে পরে নিয়ে দিবেন, তাহলে আপনারা যে কোনো ধরনের সেন্টেন্সকে ইংরেজি করতে পারেন এই ক্যাটাগরিতে। তো এই ক্ষেত্রে আমি আরেকটা ব্যাপার আজকে একটু আলোচনা করতে চাই, তা হচ্ছে আমরা সেন্টেন্স যখন তৈরি করি, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ভার্ব হচ্ছে অপরিসীম, অর্থাৎ ভার্ব হচ্ছে হ্যাভি ইম্পর্ট্যান্ট। সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ভার্বটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি টাইপ অফ সেন্টেন্স। ভার্ব ছাড়া আমরা কোনো বাক্যই তৈরি করতে পারি না। যখন আমরা কোনো একটা সেন্টেন্সে ভার্ব পাই, সেটা হতে পারে হেল্পিং ভার্ব, হতে পারে মেইন ভার্ব, কিন্তু আমরা যখন কোনো বাক্য তৈরি করব অবশ্যই সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব। ভার্বটা হতে পারে হেল্পিং ভার্ব, হতে পারে মেইন ভার্ব, তবে ভার্ব ছাড়া কখনোই বাক্য হয় না। আমরা সাবজেক্ট ছাড়া বাক্য বানাইতে পারি, অবজেক্ট ছাড়া বাক্য বানাইতে পারি, বাট উইদাউট ভার্ব উই কান্ট মেক এনি সেন্টেন্স। আমরা ভার্ব ছাড়া কোনো বাক্যই বানাতে পারি না। এই ব্যাপারে আমি যদি একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য হয় না, সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি সাবজেক্ট আর ভার্ব দিয়ে বানাই, যেমন সাবজেক্ট হচ্ছে এই জায়গায় যদি বলি, সাবজেক্ট দিলাম আই আর ভার্ব দিলাম রিড, তাহলে এটার বাংলা এটা হচ্ছে এই জায়গায় সাবজেক্ট আর ভার্ব হচ্ছে রিড, অর্থাৎ দ্বারা আমি পড়ি, আমি পড়ি, এটা একটা বাক্য হয়েছে। আই রিড, আমি পড়ি। উই উই গো, উই গো সাবজেক্ট, উই গো হচ্ছে ভার্ব, উই গো আমরা যাই। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য হতে পারে, অবজেক্ট না হলেও চলে। আবার অনেক সময় আমরা ইম্পারেটিভ বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার না করে ভার্ব এবং অবজেক্ট দিয়েও বাক্য তৈরি করতে পারি। যেমন যদি বলা হয় আর ইএডি রিড, রিড বুক, তাহলে অর্থ দ্বারা বই পড়ো, এই জায়গায় ভার্ব আছে, রিড বুক বই পড়ো। রিড হচ্ছে ভার্ব, বুক হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নেই। সাবজেক্ট ছাড়াও বাক্য হয়, ঠিক একইভাবে অবজেক্ট ছাড়াও বাক্য হয়। সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য বানানো যায়, ভার্ব আর অবজেক্ট দিয়ে বাক্য বানানো যায়, কিন্তু কখনোই সাবজেক্ট কখনোই ভার্ব ছাড়া কখনোই বাক্য তৈরি করা যায় না। অর্থাৎ যে কোনো বাক্য তৈরি করার জন্য ভার্বটা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ। ভার্ব ছাড়া কখনোই বাক্য হয় না। আমরা সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্য বানাতে পারি, আবার ভার্ব অবজেক্ট দিয়ে বাক্য বানাতে পারি, কিন্তু ভার্ব ছাড়া কখনোই বাক্য হয় না। সো আমরা যখনই কোনো বাক্য, কোনো একটা সেন্টেন্স তৈরি করব, কোনো একটা সেন্টেন্স মেকিংয়ে যাব, ওই সময় অবশ্যই ভার্বের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সো আজকে আমি আপনাদের সামনে শুধু সাবজেক্ট আর ভার্ব নিয়ে আলোচনা করলাম। এগুলো যদি আপনারা এই ক্যাটাগরিতে আরও প্র্যাকটিস করেন তাহলে সহজে এগুলো ধরতে পারবেন। আমি আগামী পরের পর্বতে অবশ্যই পরের সেকেন্ড পার্টের মধ্যে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স স্টেপ বাই স্টেপ সব কয়েকটা টেন্স, টোটাল 12টা টেন্স আমি আপনাদের সাথে আলোচনা করব। তো 12টা টেন্স যদি আপনারা ভালো করে ধরতে পারেন, তারপর আমি আরও কিছু এক্সট্রা স্ট্রাকচার দেখাবো, এগুলোর উপরে রিয়ালাই করে যদি আপনারা প্র্যাকটিস করেন, আই থিঙ্ক
ইউ মাস্ট ইমপ্রুভ ইন ইংলিশ। আমি মনে করি আপনারা অবশ্যই এই ইংলিশে ইমপ্রুভ করবেন, অবশ্যই আপনাদের উন্নত হবে আর আপনারা এক পর্যায়ে কথাও বলতে পারবেন। আমি স্পোকেনের কিছু ক্লাস নিয়েও আপনাদের সামনে ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম। More carrots.